তৃণমূল গুজব রটাচ্ছে, তৃণমূলকে অবিলম্বে হরকুচ প্রণালী পাহারা দেওয়ার জন্য পাঠানো। এত বড় রাষ্ট্রভক্ত আর কেউ হতে পারে না। হরকুচ প্রণালীতে পাঠিয়ে দেন। আমি যদি টাকা না থাকে প্লেনের ফেয়ার দিয়ে দিচ্ছে, আর মোদিজিকে অনুরোধ করব পাসপোর্ট ভিসা দ্রুততার সঙ্গে দিয়ে দিন। এত সাহসী আমি আছি বলে সবাই আছে, যে বলেন না উনি। আমি যদি না থাকতাম 1 সেকেন্ডে একটা কমিউনিটি সব দেখে নিত। ওই কমিউনিটিকে পাঠান আপনি, ওই কমিউনিটিকে পাঠান যারা আমাদের, উনি না থাকলে 1 সেকেন্ডে দেখে নিতেন। ওই কমিউনিটিকে পাঠান। দাদা এবার নির্বাচনে যত ফ্লাইট লাগে লাগিয়ে দিচ্ছি আমরা, লাগান, পাঠিয়ে দেন হরমুজ প্রণালীতে। এবার নির্বাচনে গত অন্যবারের তুলনায় অনেক বেশি সংখ্যক বাহিনী আছে, মানে ওতে কাশ্মীরে কোনো লাভ হবে না ভাই। বাহিনীকে কে নিয়ন্ত্রণ করবে সেটাই বড় কথা। আগে চেঞ্জ করুন ডিজি, আগে চেঞ্জ করুন সিপি, সব জেলার পুলিশ সুপার বাইরের রাজ্যের আইপিএসদের বসান, দেখবেন ভোট কেমন হয়। বাহিনীর সংখ্যা বড় কথা নয়, বাহিনীকে কে নিয়ে যাচ্ছেন সেটাই বড় কথা। রুট মার্চ করাচ্ছে হিন্দু এলাকাতে, যেখানে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে সেখানে রুট মার্চ করছেন না কেন? কিউআরটিতে সেন্ট্রাল ফোর্স 12 জন থাকে, সঙ্গে কেন এসআই থাকবে? পুলিশের গাড়ি ড্রাইভার অন্য অন্য এই রাজ্য থেকে প্রোভাইড করে। একটা ইনসিডেন্ট প্লেসে যাওয়ার 3টে রাস্তা আছে, 5 মিনিটে যাওয়া যায়, 30 মিনিটে যাওয়া যায়, 1.5 ঘন্টায় যাওয়া যায়। ওই ড্রাইভারটি এবং পুলিশ অফিসারটি ওখানকার আইসিওসির কথায় 1.5 ঘন্টায় ঘুরিয়ে নিয়ে যায়, ততক্ষণে তো যাওয়ার হয়, তারপরে পগার পা। এসব চলবে না, করতেও আমরা দেব না। মানুষ জেগে গেছে, পরিবর্তন যার প্রায় 1 থেকে 10 দেখেছেন। ইনসিডেন্ট ফ্রি হয়েছে না, এই প্রথম ইনসিডেন্ট ফ্রি হয়েছে। কালকেও দেখবেন ইনসিডেন্ট ফ্রি, ভোটের দিন দেখবেন ইনসিডেন্ট ফ্রি। সবটাই কেন্দ্রীয় বাহিনী ইলেকশন কমিশনের উপর চাপালে হবে না। যদি আপনারও তো কিছু দায়িত্ব রয়েছে, আপনিও তো 1 দিন 2 দিনের জন্য ঝুঁকি নেবেন না। আপনি ভোটের দিন আপনি বাড়িতে ছুটি কাটাবেন? আপনার দায়িত্ব নেই বেরিয়ে আসা, সকাল সকাল ভোট দেওয়া? আপনার ছেলেটা বেঙ্গালোরে পড়তে গেছে, আপনার মেয়েটা পুনেতে পড়ে, আপনি তাকে ফেয়ার পাঠিয়ে বলে আনাবেন না যে বেটা আয়, বেটি আয়, তোদের ভবিষ্যতের প্রশ্ন, বাংলা ভবিষ্যতের প্রশ্ন। আমরা সব মুর্শিদাবাদ হয়ে যাব, হরগোবিন্দ দাস, চন্দন দাস। মমতা যদি আরেকবার আসে, 85% হিন্দু ছিল, আজকে 65%। 2041 সালে আমাদের সংখ্যা নেমে যাবে, মাইনরিটি হয়ে যাব আমরা। তো শেষ লড়াই, শেষ সুযোগ ব্যবহার করলে করব। আমি তো এজন্যই মন্ত্রিত্ব ছেড়ে 6 বছর কাজ করছি। আমি তো থাকতে পারতাম আরামে, আমি তো 6 বছর ধরে করছি। মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম, আবার সুযোগ পেলে হারাবো। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। মন্ত্রিত্ব ছেড়ে হিন্দুত্বের লড়াই করছি। ভাবছিলাম প্রধানমন্ত্রী তাহলে কোন টোনে কথা বলবেন। প্রধানমন্ত্রীর ব্রিগেড সফর, কলকাতা সফর, বঙ্গ সফর, প্রধানমন্ত্রীর ব্রিগেডে আগমন, ব্রিগেডের জনসভা, জনসমুদ্রের ডাক। বিজেপি কমপক্ষে 5 লাখ মানুষের জমায়েত করবে। গতবারও অর্থাৎ 2021-এও বিজেপি বলেছিল কমপক্ষে 5 লাখ মানুষের জমায়েত হবে। আমি নিজে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সেই সময় যুক্ত ছিলাম, একটি ডিজিটাল মিডিয়ার সঙ্গে, নামী একটি প্রতিষ্ঠান, এবং তখন আমি দেখেছিলাম যে সেই সময় 10 লক্ষের বেশি মানুষ হয়েছিল। মানুষ গোনার মেশিন আমার কাছে ছিল না, তবে ব্রিগেড কভার করেছি বহুবার। সিপিএম এর ব্রিগেড কভার করেছি, তৃণমূল কংগ্রেসের ব্রিগেড কভার করেছি, বিজেপির ব্রিগেড কভার করেছি। ফলে একটা জনসভা দেখলে মানুষের একটা আইডিয়া হয় আমাদের এত লোক হতে পারে। মিনিমাম 10 লক্ষ লোক হয়েছিল, তার বেশি কত আমার জানা নেই। তার কারণ মানুষ এসছেন, মানুষ গেছেন, তারপরেও জনসমুদ্র। কলকাতা একেবারে স্তব্ধ হয়ে গেছিল, গাড়ি ঘোড়া চলছিল না। এবারের প্রধানমন্ত্রী এই ব্রিগেড সমাবেশ থেকে কি বার্তা দেন সেদিকেই আমাদের নজর থাকবে, সেদিকেই আমরা কি বলতে পারেন সেদিকেই আমাদের আগ্রহ রয়েছে শোনার। প্রধানমন্ত্রী কি বলবেন সেটা তো আর এখনই বলা সম্ভব নয়, তবে এটাই যে শেষ সুযোগ সে কথা নিশ্চয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলবেন। ব্রিগেড সমাবেশের জন্য ব্যাপক চমকপ্রদ আয়োজন হচ্ছে। আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের আদলে
মূল মঞ্চ করা হচ্ছে, সেখানে বিষ্ণুপুরের টেরাকোটা থাকবে, মানে বাঙালি সংস্কৃতি, হিন্দু সংস্কৃতির ছাপ পাওয়া যাবে ব্রিগেড সমাবেশ থেকে। এবং এই মঞ্চটাই বলে দিচ্ছে ঠিক কোন টোনে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি তো আর মুসলিমদের ভোট পায় না, খুব নগণ্য ভোটটা পায়। ঠিক সেই কারণে প্রার্থী বাছাই, ভোটিং মেকানিজম, সবকিছুতে ওই বিষয়গুলোকে মাথায় রাখা হচ্ছে। এবং মঞ্চের যে ছবি সেটাই বলে দিচ্ছে কোন টোনে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুদের স্পষ্ট বার্তা দেবেন, এটাই শেষ সুযোগ। প্রধানমন্ত্রী অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে কথা বলবেন, চড়া চড়া সুরে আমরা সে কথা শুনতে পাবো। কিন্তু হিন্দু বাঙালিকে মনে রাখতে হবে সত্যি এটা শেষ সুযোগ। অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ব্রিগেডে আমন্ত্রণ করা হলো, তাদেরকে স্পষ্টভাবে আমি বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রিগেডে দুটি সভা হচ্ছে। একটি প্রধানমন্ত্রীর যে সরকারি কর্মসূচি রয়েছে, যেখানে হাইওয়ে রাস্তা প্রকল্পের উদ্বোধন রয়েছে, সেই মঞ্চে প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে ডেকেছেন। আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই অবস্থায় যাবেন না, তিনি যাবেন কি যাবেন না এখনো ক্লিয়ার নয়, কিন্তু আমাদের ধারণা তিনি যাচ্ছেন না। যাওয়াটা তার এই মুহূর্তে ভোটের আগে গেলে তার দলের কর্মীদের মধ্যেও একটা বিপরীত মনোভাব পড়বে। এবং যে মূল রাজনৈতিক মঞ্চ, অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি আসেন সেক্ষেত্রেও ভেবে দেখুন তার বিপদ। 2 মিনিট আগে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে ফিতে কাটবেন, বোতাম টিপে, রিমোট টিপে উদ্বোধন করবেন, আর 2 মিনিট পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত রাজনৈতিকভাবে আক্রমণ করবেন। বাংলায় আমরা চলতি ভাষায় যাকে বলি গালমন্দ করবেন। 2 মিনিট আগে হাত মিলিয়ে 2 মিনিট পরে গালমন্দ করলে সেটা কিন্তু কতটা মুখ্যমন্ত্রী নিতে পারবেন আমরা জানি না, সেটা নিশ্চয়ই শোভনীয় হবে না। ফলে আমাদের মনে হয় সেখান থেকে যাবেন না। এবং আরেকটা বড় প্রশ্ন যে এবারে প্রধানমন্ত্রীর মঞ্চ থেকেই কি তাহলে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে? বিজেপির কি প্রার্থী তালিকা তৈরি, আপনারা জানতে চাইছেন, বা বাঙালির মনে একটা এটা নিয়ে প্রশ্ন রয়েছে। স্পষ্টভাবে বলে দিই, হ্যাঁ, বিজেপির প্রার্থী তালিকা তৈরি। মোটামুটি 294টা প্রার্থী তালিকাই কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। তার মধ্যে 2-1 দিনের মধ্যেই কিন্তু ঘোষণা হয়ে যাবে প্রায় 150টা তালিকা। 100 থেকে 150-র মধ্যে তালিকা কিন্তু ঘোষণা হয়ে যাওয়ার কথা রয়েছে। বেশ কয়েকজন এমন মানুষ বাদ পড়বেন যারা নিজেদেরকে ভাবছেন তারা প্রার্থী হচ্ছেন, খুব খরচা করেছেন নিজেদের এলাকায়। বহু মানুষ এমন বাদ পড়তে চলেছেন। বিভিন্ন রাজনৈতিক অঙ্ক রয়েছে, তার মধ্যে একটা তো অবশ্যই অঙ্ক থাকছে সাংগঠনিক দক্ষতা। শুধুমাত্র আপনার কাছে পয়সা আছে, আপনি কোনো বড় নেতার সঙ্গে আপনার যোগাযোগ আছে, এটা করলে হবে না। যার জন্য বহু মানুষ কিন্তু যারা নিজেদেরকে প্রার্থী ভেবে রেখেছেন তারা কিন্তু বাদ হচ্ছেন। আবারও বলে দিচ্ছি, উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই হচ্ছে, এমনকি দক্ষিণবঙ্গের খুব গুরুত্বপূর্ণ জেলাগুলোতেও তাই হচ্ছে। স্বাভাবিকভাবে এইবারের প্রার্থী তালিকা খুব ভেবে চিন্তে তৈরি করা হচ্ছে। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে হয়তো প্রার্থী তালিকা আমরা ঘোষণা শুনতে পাবো না। অনেকে বলতে পারেন যে কেন প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারবে না, 2 দিন পরে করবেন, কেন 2 দিন আগে? একটা বিরাট চমক হতে পারত, প্রধানমন্ত্রী ঘোষণা করছেন। বুঝতে হবে উনি কিন্তু প্রধানমন্ত্রী, উনি কিন্তু পার্টি প্রেসিডেন্ট নন। আর বিজেপির যারা আমরা কভার করি, আমরা জানি বিজেপির যা রীতিনীতি রয়েছে তাতে দিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা হয়। দিল্লি থেকেই প্রার্থী তালিকা ঘোষণা হবে বিজেপির সদর দপ্তর থেকে, এবং সেটা প্রধানমন্ত্রী করবেন না। যিনি পার্টির প্রেসিডেন্ট হবেন, পার্টির সাংগঠনিক দায়িত্বে আছেন, বা অন্য কেউ হতে পারেন, পার্টির সাংগঠনিক দায়িত্বে থাকা, ভোটের দায়িত্ব, সংসদীয় কমিটির দায়িত্বে থাকা ব্যক্তিরাই সাধারণত কয়েকজন মিলে এই ঘোষণাটা করবেন প্রেস কনফারেন্সের মাধ্যমে। এটাই বিজেপির রীতিনীতি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি সেদিনকে ঘোষণা করে দেন তাহলে ওই প্রার্থী তালিকা নিয়েই চুলচেরা বিশ্লেষণ হবে। প্রধানমন্ত্রী যে কি বললেন সভা নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমে আলোড়ন থাকবে না, বিশ্লেষণ হবে না। রাজনৈতিক নেতাদের ভাষণ বা রাজনৈতিক কর্মসূচির একটা বড় বিষয় থাকে যে সংবাদ মাধ্যমে সেটা নিয়ে কি আলোচনা হচ্ছে, মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়া গেল কি গেল না। প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা তো সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া জরুরি। প্রার্থী তালিকা হয়ে গেলে সেটা কিন্তু হবে না। প্রধানমন্ত্রী কি বললেন, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, লোক হলো কি হলো না, এটা নিয়ে আলোচনা তখন আর হবে না। পুরো আলোচনা ঘুরে যাবে প্রার্থীদের দিকে।
কে টিকিট পেলেন আর কে টিকিট পেলেন না, টিকিট না পেয়ে কে বিক্ষোভ করলেন, কে কেঁদে ভাসালেন, কে বিদ্রোহ ঘোষণা করলেন, এসব নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সভাটা কিন্তু অনেক ম্লান হয়ে যাবে, যার জন্য প্রধানমন্ত্রীর সভা থেকে আমরা কিন্তু প্রার্থী তালিকা দেখতে পাবো না, যতই সংবাদ মাধ্যমে নানান রকমের এসব নিয়ে বিষয় আশয় থাকুক। প্রধানমন্ত্রী আজকে যখন এই ভিডিওটা রেকর্ড করছি ঠিক একদিন আগে বঙ্গ সফরের, তখন প্রধানমন্ত্রী অসমে রয়েছেন এবং অসম থেকেই প্রধানমন্ত্রী এখানে আসবেন। অসম, কাকরাঝোড় এবং এই সমস্ত জায়গাতে প্রধানমন্ত্রীর সভা কিন্তু হচ্ছে। আরেকটা যেটা বলি সেটা হচ্ছে যে র্যাম্প হচ্ছে। আমরা এতদিন তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে র্যাম্প দেখেছি, প্রধানমন্ত্রীর সফরেও কিন্তু র্যাম্প হচ্ছে। প্রধানমন্ত্রী কি সেখানে হাঁটবেন? হয়তো প্রধানমন্ত্রী হাঁটতে পারেন, তবে এই র্যাম্প কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাইপো বাবুর র্যাম্পের মতো নয়, একটা অভিনব র্যাম্প হচ্ছে। সেখানে বিজেপির নেতারা আসবেন, কথা বলবেন, তবে অনুপ্রাণিত র্যাম্প নয়, তৃণমূলের মতন ওই সোজা র্যাম্প ওয়াক করার মতন 4 ভাগ করা র্যাম্প নয়। এখন প্রধানমন্ত্রীর সভায় আরো একটা জিনিস শোনা যাচ্ছে যে 4 জন নেতা জয়েন করতে পারেন, যদিও এর কোনো কনফার্মেশন নেই, তবে শোনা যাচ্ছে যে 4 জন নেতা জয়েন করতে পারেন। গতবারও আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর সফরে 2021 সালের কথা বলছি, তখন কিন্তু মহাগুরু মিঠুন চক্রবর্তী সেদিনকে জয়েন করেছিলেন। আপনাদের মনে থাকবে যে দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়ে মিঠুন চক্রবর্তী জয়েন করেছিলেন, পরবর্তীকালে প্রধানমন্ত্রী এসেছিলেন, আলিঙ্গন করেছিলেন, জড়িয়ে ধরেছিলেন, মিঠুন চক্রবর্তীও গরম গরম বক্তব্য রেখেছিলেন। ফলে প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে জয়েন করা বা অমিত শাহের মঞ্চ থেকে জয়েন করার একটা আমরা ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। শেষ অমিত শাহ যখন এলেন, সেখানে সন্তু পান অমিত শাহের হাত থেকে একেবারে শেষ বেলায়, অনেকে জানতেন না পর্যন্ত, যারা মঞ্চে ছিলেন তারাও অনেকে জানতেন না, বিজেপির এক সিনিয়র নেতার গোটাটাই মস্তিষ্ক প্রসূত, তো তার কথায় আর কি কাজটা হয়েছে। ফলে আগামীকালও আমরা দেখতে পাই, বা আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন আমরা দেখতে পাবো যে প্রধানমন্ত্রীর সফরে কয়েকটা জয়নিং হলেও কিন্তু হতে পারে। এবার এই সভা নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। এই সভা সম্পর্কে যারা বাঙালি আছেন, বিজেপি কর্মী আছেন, যারা সভা দেখতে অলরেডি উপস্থিত হয়ে গেছেন, তারা কি বলছেন সেটা আপনাদেরকে শোনাবো। তার আগে একটা ছোট্ট করে বলে দিই, উত্তরবঙ্গ থেকেও কিন্তু মানুষ আসছেন, ট্রেনে করে, ট্রেকারে করে বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন। একটা ব্যাপক উন্মাদনা কিন্তু তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর এই সভা ঘিরে। এই উন্মাদনা সম্পর্কে যারা ওখানে উপস্থিত আছেন তারা কি বলছেন আপনাদেরকে শোনাবো। কালকে ব্রিগেড গ্রাউন্ডে যা জায়গা আছে, জায়গা মানে যদি আমরা বলি, আমরা জায়গা দিতে পারবো না সাধারণ মানুষকে এতটা। আশেপাশে লোকজন থাকবে, কিন্তু মানুষের আবেগের জন্য মানুষরা আসবে। কারণ মানুষ জ্বালায় জ্বলছে আমরা দেখছি, এখানে বেকারত্ব আমরা দেখছি, এখানে নারীদের উপর অত্যাচার আমরা দেখছি, শিক্ষার দুরবস্থা আমরা দেখছি, স্বাস্থ্যের অবস্থা আমরা দেখছি। তো ওভারঅল এই যাবতীয় যা কন্ডিশন আছে, সেখান থেকে মানুষ পরিত্রাণ চাইছে। আজকে মানুষ পরিবর্তনের জন্য তৈরি। আমাদের মোদিজির কাছে একটাই আবেদন যে আমার এই সোনার বাংলাকে আমাদের ফিরিয়ে দিন মোদিজি, কারণ আমরা এই 14 বছরে সত্যিই আমরা ফেড আপ হয়ে গেছি ওনার প্রতি। কারণ মমতা ব্যানার্জির দলবলের যে দুর্নীতি, আজকে দুর্নীতি সরকার হয়ে দাঁড়িয়েছে, সেই দুর্নীতির জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজকে আর নিতে পারছি না। আমরা চাই পরিবর্তন, আমাদের চাই পাল্টান। আর কোনো অপশন নেই। দেখুন, কংগ্রেস চলে গেছে, সিপিএম চলে গেছে, তৃণমূলের রাজত্ব দেখে নিয়েছে, এইবার লাস্ট অপশান হচ্ছে বিজেপি ছাড়া আর কোনো অপশান নেই। কারণ বিজেপি না এলে পরে উন্নতি হবে না। কারণ যেভাবে পুলিশ বলুন, লোকাল নেতৃত্ব বলুন, যেভাবে তোলা থেকে নারী, সব থেকে বড় কথা হচ্ছে নারীদের ওপর যে নির্যাতন হচ্ছে, চুরি তো হচ্ছে, যেভাবে নারীদের ওপর নির্যাতন হচ্ছে এই নারী সুরক্ষার জন্য, আর বেকার যুবকদের চাকরি সংস্থার জন্য, আর্থিক নিরাপত্তার জন্য বিজেপি সরকার এখানে আসা দরকার আছে। তৃণমূল হেরে গেছে, তৃণমূল হেরে গেছে। অর্থাৎ আমাদের একটাই আমরা 26-এ শুধু সরকারের যে ঘোষণা, সেটাই আমরা কালকে শুনতে চাই ওর মুখ থেকে। কি প্রতিশ্রুতি দিতে পারে বলে মনে হচ্ছে? 26-এ ক্ষমতায় আসবে এবং বাংলার উন্নয়ন করবে, বাংলাকে সোনার বাংলায় হবে, এটাই এই প্রত্যাশায় দেবে উনি, আশা দেবে আমাদের কাছে। আর আশা নয়, এটাকে বাস্তবিক রূপ দেবে। নরেন্দ্র মোদীজির কাছ থেকে আমরা না গোটা
এই মুহূর্তে গোটা বিশ্বই আশা করে আছে, একদিকে যেখানে বিশ্বযুদ্ধ লাগে লাগে অবস্থা, সেখানে সবাই মোদিজির দিকে তাকিয়ে আছে। সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদিজির কাছ থেকে আমাদের সেরকমভাবে কোনো আশা নেই। গোটা বঙ্গবাসীর আশা একটাই, যে মোদিজি কালকে আসবেন এবং এই যে পশ্চিমবঙ্গ জুড়ে জঙ্গল রাজ চলছে, এই জঙ্গল রাজ থেকে বাংলার মানুষকে উনি উদ্ধার করবেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? নরেন্দ্র মোদিজির পশ্চিমবঙ্গে পা রাখাটাই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে যেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল রাজ চালাচ্ছে, সেখানে নরেন্দ্র মোদিজি পশ্চিমবঙ্গের এই পুণ্যভূমিতে মানে অপবিত্র করে রেখেছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভূমিতে পা রাখাটাই নরেন্দ্র মোদির এনাফ। সামনে বিধানসভা ভোট, তার মধ্যে এত বড় সভা, কি আশা করছেন মোদিজির কাছ থেকে? কি মনে হচ্ছে, কি প্রতিশ্রুতি দিতে পারে? প্রতিশ্রুতি তৃণমূল দেয়, নরেন্দ্র মোদিজি গ্যারেন্টি দেন। তৃণমূল দেয় প্রতিশ্রুতি, মোদিজি গ্যারেন্টি দেন। তো মোদিজির এবছরে আগামীকাল আসবেন, উনি এসে ওনার গ্যারেন্টির আগে উনি বলে গেছেন, উনি আগামীকাল এসে উনি একটাই বার্তা আমরা শিওর উনি দেবেন, যে পশ্চিমবঙ্গকে আবারও সোনার বাংলায় রূপান্তরিত ভারতীয় জনতা পার্টি করবে। এবং এইবার তৃণমূল পগারপার হচ্ছে, তৃণমূল পগারপার হয়ে গেছে, উনি কালকে এসে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়ে যাবেন। মোদিজির কাছে যে আমাদের প্রত্যাশা হচ্ছে প্রচুর, প্রত্যাশার চেয়েও মোদিজির উপর আমাদের ভরসা আছে। মোদিজি আসলে বাংলায় পরিবর্তন আসবে, বাংলায় পরিবর্তন দরকার। বাংলায় পরিবর্তন এই কারণেই দরকার, বর্তমান যে শাসক দল আছে, এই শাসক দলের যে প্রধান আছে মাননীয়া, ইনি হচ্ছে স্বৈরাচারী। ইনি হচ্ছে একটা সম্প্রদায়কে শুধু তোষণ তোষণ তোষণ, এখানে তোষণ নীতি চলছে, স্বৈরাচারী শাসন চলছে। তাছাড়া এখানে চুরি ডাকাতি, ছিনতাই, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, বর্তমান সরকার চুরি ছাড়া কিছু বোঝে না, শুধু চুরি আর চুরি, চুরি এবং সিন্ডিকেট রাজ, গুন্ডা রাজ, এর উপরে বর্তমান সরকার দাঁড়িয়ে আছে। বাংলাকে বাঁচাতে গেলে এই গুন্ডা রাজ, এই স্বৈরতান্ত্রিক শাসকের হাত থেকে বাংলাতে বাঁচাতে গেলে অবশ্যই পরিবর্তন দরকার, যে কারণেই মোদিজির আগমন। আমাদের অনেক প্রত্যাশা আছে যশস্বী প্রধানমন্ত্রীর কাছে, যাতে আমাদের এই পশ্চিমবঙ্গকে এই আমরা যে মৃত্যু যন্ত্রণায় ভোগ করছি তা থেকে যেন উদ্ধার করে আমাদেরকে। এই যে সভা যে হচ্ছে, এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ এই সভা? রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ। একটা ব্রিগেড মানে মানে এটা যে কত বড় একটা এফেক্ট পড়বে, এই হয়তো 16 তারিখেই ভোট ঘোষণা হবে, ঠিক আছে, তাতে একটা বিশাল ইফেক্ট করে। প্রথম কথা, প্রধানমন্ত্রী আসছে, আর এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। মিনিমাম 12 থেকে 15 লক্ষ মানুষ আসবে কালকে। তারা সকল প্রধানমন্ত্রীর কাছে যে আশাগুলো আছে সেই সমস্ত কথা তারা শুনবে, এবং সেটা ভোট বাক্সে একটা পজিটিভ দিক থাকবেই তার। প্রধানমন্ত্রী আসছে, কি প্রতিশ্রুতি দিতে পারে, কি ঘোষণা করতে পারে, কি মনে হচ্ছে? দেখুন, বিভিন্ন প্রকল্প তো থাকবে, ঠিক আছে, তার সঙ্গে আমাদের যে সামাজিক সুরক্ষা, সেটা এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বা তৃণমূল সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের এটাই মেন দরকার। আমাদের আজকে প্রশাসনিক ব্যবস্থা যে পুরোপুরিভাবে ভেঙে গেছে ওয়েস্ট বেঙ্গলের, সেটা থেকে আমরা প্রথমত নিষ্পত্তি চাই। কারণ আমাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য করতে গেলে সেখানে তোলা দিতে হয়, পুলিশ প্রশাসনের এক নির্মম অত্যাচার, যে কোনো গাড়ি ঘোড়া যাই আমরা চালাতে যাই তাতে একটা বিভৎস ফাইন মানুষ খাচ্ছে। তারপরে আমাদের পাশে যেসব গুন্ডা বাহিনী তৈরি হয়েছে, বা লুম্পেন বাহিনী বলুন, লুঙ্গি বাহিনী বলুন, তারা বিভিন্ন বর্ডার এরিয়াগুলোতে ভীষণভাবে অত্যাচার করে যাচ্ছে, তাতে সাধারণ মানুষ খুবই জর্জরিত। আপনারা শুনলেন বিজেপি নেতা কর্মীদের কথা, যারা এখন থেকেই চাঙ্গা হয়ে আছেন প্রধানমন্ত্রী আসছেন বলে। প্রধানমন্ত্রী কি বলবেন সেদিকে তাদের নজর আছে, আমাদেরও নজর আছে। আমরা চাই প্রধানমন্ত্রী এই সফর থেকে একটা দিশা তৈরি হোক, তিনি এমন কিছু বলুন যেটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হোক, আলোচনা হোক, এবং বিজেপি কর্মীরা সেটা থেকে যেন দিশা পায়, সেটাই যেন ভোটের রাজনীতির অঙ্ক সেট করে দেয়। বিজেপি অলরেডি কিন্তু ম্যানিফেস্টো তৈরি করে ফেলেছে, অনেকটা তৈরি, সেটা ম্যানিফেস্টো বিজেপির আর কয়েকদিনের মধ্যে লঞ্চ হবে। তারা কি বলতে চাইছে, একেবারে সেই ম্যানিফেস্টো, সেই প্রচারপত্র ঘরে ঘরে মানুষের পৌঁছে যাবে। আমরা তার মধ্যে বেশিরভাগটা জেনেই গেছি বিজেপি কি বলতে চাইছে। সেখানে 3000 টাকা মহিলাদের ভাতার কথা আছে, কর্মসংস্থানের কথা আছে, যে কলকারখানাগুলো বন্ধ আছে সেগুলোকে খোলার কথা আছে, শিক্ষার বেহাল যে ব্যবস্থা তৈরি হয়েছে এই শেষ কয়েকটা বছরে, শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, সেই ব্যবস্থার পরিবর্তনের কথা বলা আছে, নতুন নতুন হসপিটাল, নতুন নতুন কলেজ তৈরি হওয়ার কথা আছে। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের
খলছে নলছে বদলানোর কথা বলা আছে বিজেপির প্রচারপত্রে। এবং বিশেষ করে এই রাজ্যের যে গরিবী অবস্থা, এই রাজ্য যে পিছিয়ে পড়ছে ক্রমাগতভাবে, এটা একটা প্রোডাকশন স্টেট না হয়ে একটা কনজিউমার স্টেটে পরিণত হয়েছে। আবার পশ্চিমবঙ্গকে প্রোডাকশন স্টেটে ফেরানোর কথা বলা থাকবে বিজেপির প্রচারপত্রের মাধ্যমে। আপাতত বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেল। আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, আমাদের এই লড়াইয়ের অংশীদার হতে পারেন, এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন। তাতে কি হবে? তাতে এটাই হবে, ভিডিওগুলো আপনারা অনেকটাই আগে ভাগে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। হ্যাঁ, আমরা ঠিক করেছি কিছু মেম্বার অনলি ভিডিওজও তৈরি করব, যেটা শুধু মেম্বাররাই দেখতে পারবেন। পরবর্তীকালে কিছুদিন পর সাধারণ মানুষের জন্য সেটা আমরা ওপেন করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।